সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসমির ইউটিউব চ্যানেল একাডেমি। আজকে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এখন আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। এখন প্রথমত আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমি সংক্ষেপে লিখেছি ইএক্স। ইএক্স মানে এক্সক্লামেটরি। এখানে লেখা আছে হি লিডস এ ভেরি সিম্পল লাইফ। এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। এক্সক্লামেটরি করতে বললে সর্বপ্রথম আমরা খেয়াল রাখবো, যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে যদি বেরি থাকে, বেরির আগে যদি এ থাকে, প্রথমত আমাদেরকে হোয়াট লিখতে হবে। WHAT, হোয়াট। তারপর এ যেটা আছে আমাদেরকে সেটা লিখতে হবে। তারপর আমাদেরকে লিখতে হবে বেরির পরের অংশ। বেরির পরের অংশ কি আছে? সিম্পল লাইফ। SIMPL, সিম্পল লাইফ, যেভাবে আছে লাইফ। তারপর এটা লেখার পর যতটুকু লিখি নাই হি লিডস থেকে যেভাবে হি লিডস যেভাবে আছে ওইভাবে লিখবো। HELEADS, লিডস। যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে, এই জন্য আমরা শেষে একটা এক্সক্লামেশন চিহ্ন দিব। এখন 2 নম্বর কোশ্চেনটা সমাধান করবো। এখানে লেখা আছে দ্য ফ্লাড ওয়াজ ভেরি ডেভাস্টেটিং। ইএক্স মানে এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। এক্সক্লামেটরি করতে বললে প্রথমত আমরা বেরি আছে কিনা, এখানে বেরি আছে কিনা এটা খেয়াল রাখবো। এখানে বেরি আছে, তাহলে বেরির আগে যদি এ থাকে, এইখানে এ ছিল কিন্তু এখানে এ নাই, যদি এ না থাকে তখন আমরা হাউ লিখবো। বেরির আগে এ না থাকলে আমরা লিখবো HOW, হাউ। তারপর লিখবো বেরির পরের অংশ। ডেভাস্টেটিং, DEVASTATING, ডেভাস্টেটিং। তারপর আবার প্রথম দিকে চলে আসবো, যতটুকু লিখি না ততটুকু লিখবো। লিখি নাই কি দা ফ্লাড, FLOOD, ফ্লাড ওয়াস, WAS, ওয়াস। যেহেতু এক্সক্লামেটরি করতে বলছে, আমাদেরকে অবশ্যই একটা এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। এখানে একটা নোট লেখা আছে। নোট এটা হচ্ছে বেরির পূর্বে এ থাকলে হোয়াট দিতে হবে। বেরির পূর্বে এখানে এ আছে, এই জন্য আমরা এখানে হোয়াট দিয়েছি। বেরির পূর্বে এ না থাকলে, বেরির পূর্বে এ যদি না থাকে, এখানে বেরি আছে কিন্তু বেরির পূর্বে কোনো এ নাই, তখন আমরা দিব হাউ। তারপর এখানে আমরা বেরির পরের অংশ লিখেছি। বেরির পরের অংশ সিম্পল লাইফ। তারপর আবার প্রথম দিকে চলে আসবো হি লিডস। তারপর এক্সক্লামেটরি করতে বলছে, এই জন্য এক্সক্লামেশন চিহ্ন। এখানেও সেম ভাবে বেরির আগে যেহেতু এ নাই, তাহলে তখন আমরা যেহেতু এ নাই তাহলে আমরা হাউ দিব। তারপর বেরির পরের অংশ ডেভাস্টেটিং। আবার প্রথম দিকে চলে আসবো দ্য ফ্লাড ওয়াস, শেষে একটা এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য এই দুইটা রুলসই যথেষ্ট। এখন আলোচনা করব অ্যাসারেটিভ। অ্যাসারেটিভকে আমি সংক্ষেপে লিখছি ASS, মানে অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ করতে এখানে লেখা আছে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। অ্যাসারেটিভ করতে বলছে। অ্যাসারেটিভ করতে বললে সর্বপ্রথম আমরা যেখান থেকে যদি দা, ইট অথবা দিস লেখা থাকে, একটা নোট লিখতে পারি। নোট, যেখানে দা, ইট অথবা দিস থাকে, ওইখান থেকে লিখবো। দা, ইট, দিস যেখানে থাকবে আমরা সেখান থেকে লিখবো। তাহলে এখানে লেখা যায় হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। অ্যাসারেটিভ করতে বলছে। অ্যাসারেটিভ করতে বললে তাহলে আমরা এই যে দা আছে এখানে, দা যেহেতু দা থেকে লিখতে বলছে, তাহলে দা সিনারি ইজ যেটা আছে ওইটা লিখবো। দা
এস দ্য সিনারি ইজ। তারপর আমাদেরকে লিখতে হবে, এখানে যদি হাউ থাকে এখানে আমরা বেরি লিখবো, এখানে যদি হোয়াটও থাকে তারপর আমরা এখানে বেরি লিখবো। এখানে যেহেতু হাউ আছে তাহলে অ্যাসারেটিভ করতে বললে দা থেকে লেখার পর এখানে যেহেতু হাউ আছে আমরা এখানে লিখবো কি ভেরি, বিই আর ওয়াই, ভেরি। তারপর হাউ অথবা হোয়াট যেটা থাকুক ওটা আমরা বাদ দিয়ে দিব। তারপর আর বাকি অংশ কি আছে, বিউটিফুল আছে, বিউটিফুল লিখবো। তাহলে বিই বিউটিফুল অ্যাসারেটিভ করতে বলা হয়েছে। তাহলে অ্যাসারেটিভ করতে বললে সর্বপ্রথম আমরা কি লিখবো, দা, ইট, দিস যেখানে লেখা থাকে ওইখান থেকে আমরা আনসার শুরু করব। তাহলে দা এখান থেকে আছে, দা এখান থেকে দা থেকে লিখতে বলছে, তাহলে দা সিনারি ইজ, দা সিনারি ইজ। এখানে যেহেতু হাউ আছে, হাউ আছে এই জন্য আমরা এখানে লিখছি কি ভেরি। তারপর বাকি অংশ আছে আর কি বিউটিফুল, বিউটিফুল। এখন এক্সক্লামেটরি আর অ্যাসারেটিভ খুব কাছাকাছি, এক্সক্লামেটরি আর অ্যাসারেটিভ প্রায় সেম। এভাবে এখানে লেখা আছে, এটা বলছে এক্সক্লামেটরি করতে আর এটা বলছে অ্যাসারেটিভ করতে। কিন্তু আমি যদি এই অ্যাসারেটিভ এর উত্তরটা দা সিনারি ইজ ভেরি বিউটিফুল এটাকে যদি আমি এক্সক্লামেটরি করতে যাই, যদি এটাকে বলে এক্সক্লামেটরি করতে, তাহলে এক্সক্লামেটরি করতে বললে সর্বপ্রথম আমরা খেয়াল রাখতে হবে বেরির আগে এ আছে কিনা। এখানে বেরির আগে যেহেতু এ নাই তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে কি হাউ। বেরির আগে যেহেতু এ নাই তাহলে আমাদেরকে লিখতে হবে কি হাউ। তারপর বেরির পর অংশ, বেরির পর অংশ কি আছে বিউটিফুল, বেরির পর অংশ আছে কি বিউটিফুল, বিউটিফুল। তারপর আবার প্রথম দিকে চলে আসবো, প্রথম দিক থেকে শেষ পর্যন্ত লিখবো। প্রথম দিকে কি আছে, দা সিনারি ইজ, দা সিনারি ইজ। যেহেতু এক্সক্লামেটরি করতে বললো তখন আমাদেরকে একটা এখানে অবশ্যই এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। And 2 নম্বর কোশ্চেনটা দেখি, হোয়াট এ টেরিবল স্টর্ম ইট ইজ। অ্যাসারেটিভ করতে বলা হয়েছে। অ্যাসারেটিভ করতে বললে আমি একটা নোট লিখছিলাম, বলছিলাম কি দা, ইট অথবা দিস থেকে লিখতে হবে। তাহলে এখানে ইট কোথায় আছে, ইট এখানে আছে, ইট ইজ। তাহলে প্রথমত আনসার করার ক্ষেত্রে আমরা প্রথমত লিখবো কি ইট ইজ। তারপর এখানে হাউ ছিল, আমরা আর পরিবর্তে লিখছি কি বেরি। এখানে হোয়াট আছে, হোয়াট এর পরিবর্তেও আমরা এখানে লিখবো কি বেরি। হাউ থাক অথবা হোয়াট থাক যেটাই থাক আমরা এটার পরিবর্তে লিখবো কি বেরি, বিই আর ওয়াই, বেরি। কিন্তু হোয়াট থাকলে বেরি লিখলে বেরির আগে একটা এ লিখতে হয়, হাউ থাকলে বেরি লিখলে বেরির আগে এ লিখতে হয় না। কিন্তু হোয়াট থাকলে যদি আমরা বেরি লিখি তাহলে বেরির আগে একটা কি দিতে হবে আমাদেরকে, এখানে একটা এ লিখতে হবে। তাহলে আমরা প্রথমত লিখলাম কি ইট ইজ। হোয়াট ছিল, হোয়াটের জন্য আমরা লিখছি বেরি, কিন্তু আমরা জানি হোয়াট থাকলে বেরি থাকলে বেরির আগে একটা এ লিখতে হয়। আর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। বাকি অংশ আর কি আছে, টেরিবল স্টর্ম। স্টর্ম তাহলে এখানে আমরা পরেরটা বাদ দিব। এখন প্রথমত আমরা লিখছি কি ইট ইজ, ইট ইজ হোয়াটের কারণে আমরা লিখছি বেরি, কিন্তু আমরা জানি হোয়াট থাকলে বেরি থাকলে বেরির আগে একটা এ লিখতে হয়। তারপর টেরিবল, টেরিবল স্টর্ম, স্টর্ম যেভাবে আছে সেভাবে লিখছি। এইখান এটারে যদি বলে যে আমাদেরকে এক্সক্লামেটরি করতে বললে ইট ইজ এ ভেরি টেরিবল স্টর্ম, এটাকে যদি আমাদেরকে এক্সক্লামেটরি করতে বলে তখন আমরা কিভাবে করবো। এক্সক্লামেটরি করতে বললে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে বেরি আছে কিনা। বেরি থাকলে প্রথমত আমাদেরকে লিখতে হবে কি হোয়াট, বেরি থাকলে আমাদেরকে লিখতে হবে কি হোয়াট। তারপর হোয়াট এর পরে এই যেটা আছে এটা লিখতে হবে, তাহলে হোয়াট এ। তারপর বেরির পর অংশ, বেরির পর অংশ কি আছে টেরিবল স্টর্ম, টেরিবল স্টর্ম। আবার প্রথম দিকে চলে আসবো, প্রথম দিকে আসছি, তাহলে প্রথম দিকে আছে কি ইট ইজ, ইট ইজ। তারপর আমাদেরকে অবশ্যই একটা এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। অ্যাসারেটিভ আর এক্সক্লামেটরি সেম, শুধু একটু বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হবে আমাদেরকে। এখন আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে। আমাদেরকে এখানে এটা অ্যাসারেটিভ আছে, ইন্টারগেটিভ আছে, না অপটেটিভ আছে এটা আমাদের জানার দরকার নাই।
আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে এটা আমাদের জানতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে ইন্টারগেটিভ, আমি ইন্টারগেটিভের সঙ্গে লিখছি আইএন। ইন্টারগেটিভ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। এখানে লেখা আছে বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি। আমরা যদি সেন্টেন্সটা নাও পড়তে পারি, তারপরেও আমরা এটা আনসার করতে পারবো। কিভাবে? প্রথমত আমাদেরকে এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে অক্সিলারি ভার্বটা লিখবো। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। যারা অক্সিলারি ভার্ব জানেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা ক্লাস আছে, এটা অবশ্যই দেখবেন। এখানে অক্সিলারি ভার্ব আছে কি? ইজ। তাহলে প্রথম আমরা লিখবো কি? আইএস, ইজ। ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে সেন্টেন্সের মধ্যে যদি কোনো নট না থাকে, মানে অক্সিলারি ভার্বের পরে যদি কোনো নট না থাকে, তখন আমরা এখানে নট লিখবো। নটকে সংক্ষেপে লেখে এন অ্যাপোস্ট্রফি টি, নট। এন অ্যাপোস্ট্রফি টি, নট। তাহলে ইজ নট। যেহেতু আমরা অক্সিলারি ভার্ব লিখে ফেলেছি, তার মানে অক্সিলারি ভার্ব এটা বাদ। আর বাকি অংশ আছে কি? বাকি অংশ সেম যেভাবে আছে এটা বাদে বাকি অংশ আর যেটা আছে ওটা সেম ভাবে যেভাবে আছে সেভাবে লিখবো। তাহলে আছে কি? বাংলা যেহেতু ইন্টারগেটিভ করতে বলছে, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক, এই জন্য আমাদেরকে অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। 2 নম্বর কোশ্চেনে লেখা আছে ইন্টারগেটিভের লাস্ট দুইটা রুলস হচ্ছে, এখানে লেখা আছে নোবডি রেসপেক্ট হিম। ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। এখানে একটা নোট আছে, নো ওয়ান, নোবডি, নান থাকলে হু প্লাস বাকি অংশ লিখতে হবে। তাহলে এখানে আছে কি? নোবডি। এখানে নোট আছে নো ওয়ান, নোবডি। নোবডি থাকলে প্রথমত কি লিখতে হবে? হু। তারপর বাকি অংশ সেম যেভাবে সেভাবে লিখতে হবে। তাহলে এখানে আমরা নো বডি আছে, নো বডির পরিবর্তে আমরা কি লিখবো? WHO, হু। বাকি অংশ আর তারপর কি লিখতে হবে? বাকি অংশ কি আছে? রেসপেক্ট হিম, যেভাবে সেভাবে লিখবো। রেসপেক্ট হিম। যেহেতু ইন্টারগেটিভ করতে বলা হচ্ছে এই জন্য আমরা একটা ইন্টারগেশন চিহ্ন দিব, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিব। 2 নম্বরে আছে, এখানে লেখা আছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। এখানে একটা নোট আছে এভরিওয়ান, এভরিবডি। এই এভরিবডি অল থাকলে হু প্লাস ডু, ডিড, ডাস প্লাস নট প্লাস বাকি অংশ লিখতে হয়। তাহলে এখানে যেহেতু এভরিবডি আছে প্রথমত আমাদেরকে লিখতে হবে হু। তাহলে আমরা প্রথমত লিখব হু। তারপর ডু, ডিড, ডাস। এখন এখানে আমি ইন্টারগেটিভ করার সময় বলছিলাম যে ভার্বের শেষে যদি এস থাকে তখন আমরা লিখব ডাস। যদি এস না থাকে শুধু টি থাকে তখন আমরা লিখব কি? ডু। যদি ইডি থাকে তখন আমরা লিখব ডিড। আবার বলতেছি, যদি ভার্বের শেষে ইডি থাকে, এখন ভার্ব কোনটা? যদি ইডি থাকে তখন আমরা লিখব ডিড। যদি শুধু টি থাকে, টি থাকে তখন আমরা লিখব ডু। যদি এখানে এস থাকে তখন আমরা লিখব কি? ডাস। এখন এখানে কি আছে? এখানে আছে এভরিবডি। এভরিবডি পরিবর্তে আমরা লিখলাম কি? হু। তাহলে এভরিবডি পরিবর্তে আমরা কি লিখলাম? হু। তারপর আছে ভার্ব ওয়ান্টস। এস আছে, তাহলে এস থাকলে আমরা লিখব কি? ডাস। এস থাকলে লিখব কি? ডাস, DOES, ডাস। তারপর লিখব কি? নট লিখব। নটকে লিখে এন অ্যাপোস্ট্রফি টি, নট। তারপর বাকি অংশ কি আছে? বাকি অংশ আছে কি? ওয়ান টু বি হ্যাপি। এখানে কিন্তু আমরা মেন ভার্বের জন্য এখানে ডাস লিখছি।
এখানে এস আছে, তার মানে এই জন্য অক্সিলারি ভার্বটা লিখছি, কিন্তু মেন ভার্বটা লিখি নাই। মেন ভার্বটা আমরা লিখি নাই এখানে। অথবা লিখতে পারেন এখানে, অথবা লিখতে পারেন ডাস প্লাস নট প্লাস ভার্বের V1, মানে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এভরিবডির জন্য লিখলাম কি হু, তারপর এস আছে মানে ওয়ান্স আছে, এই জন্য লিখলাম কি ডাস, যেহেতু নট নাই এখানে এই জন্য নট দিলাম। তারপর লিখবো ভার্বের V1 মানে বেস ফর্ম। এখানে কি আছে আমরা জানি কি ডু ডিড আছে পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, মানে এস এটা হবে না, শুধু ওয়ানটি হবে, WANT ওয়ান্ট। আর বাকি অংশ যেভাবে সেভাবে লিখবো, টু বি হ্যাপি, PY হ্যাপি। যেহেতু ইন্টারগেটিভ করতে বলা হচ্ছে, অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। যারা আমার এই রুলস গুলো ফলো করবেন, আমি মনে করি তাদের জন্য চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই চেঞ্জিং সেন্টেন্স গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট ইভেন কি অনার্স পর্যন্ত সব ডিপার্টমেন্টে এই যে চেঞ্জিং সেন্টেন্স গুলো আছে। উই আর বাংলাদেশে ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সটা এবার 2025 সালে মাদ্রাসা বোর্ডে আসছিল, এটা এখন আমরা কিভাবে সমাধান করব? প্রথমত আমাদেরকে লিখতে হবে অক্সিলারি ভার্ব যেটা আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে কি আর, যেহেতু অক্সিলারি ভার্ব আর আছে তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব যেটা আছে এটা লিখতে হবে। তাহলে AR, তারপর এখানে যেহেতু, তারপর আমাদেরকে দেখতে হবে আর পর এখানে নট আছে কিনা, মানে অক্সিলারি ভার্বের পর নট আছে কিনা। যেহেতু এখানে নট নাই তাহলে আমাদেরকে অবশ্যই একটা নট দিতে হবে। তাহলে নটকে সংক্ষেপে লেখে N'T। তারপর যেহেতু আমরা অক্সিলারি ভার্ব লিখছি, অক্সিলারি ভার্বটা বাদ, আর বাকি অংশ কি আছে যেভাবে আছে ওইভাবে লিখবো। উই বাংলাদেশি, যেভাবে আছে ওইভাবে লিখবো। উই BANGLA বাংলাদেশি। 3 নম্বর কোশ্চেনে আছে উই আর নট বাংলাদেশি, ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। এখন এখানে আছে উই আর, আর এর সাথে কিন্তু অক্সিলারি ভার্বের পরে কিন্তু নট আছে। যখন নট থাকে তখন আমরা নট লিখবো না, আনসার করার ক্ষেত্রে তখন আমরা নট লিখবো না। যখন নট থাকবে না তখন আমরা নট দিব, কিন্তু নট থাকলে আমরা নট দিব না। তাহলে প্রথমত আমাদেরকে অক্সিলারি ভার্ব লিখতে হবে ARER। যেহেতু এখানে নট আছে, নট এটা লিখবো না, আমরা অক্সিলারি ভার্ব লিখছি, নট থাকলে নট এখানে দিব না, টোটাল আর আর নট যেটা আছে ওটা বাদ। আর বাকি অংশ সেম যেভাবে সেভাবে লিখবো। উই বাংলাদেশি, উই বাংলাদেশি GLA। একটা নোট লেখা যায়, নোট। ইন্টারগেটিভ করতে বললে ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব লিখবো, AUX অক্সিলারি ভার্ব লিখবো। অক্সিলারি ভার্ব প্লাস নট দিব, যদি নট না থাকে প্লাস নট দিব, নট না থাকলে নট লিখবো, আর নট থাকলে নট আমরা লিখবো না। আমি অক্সিলারি ভার্বকে সংক্ষেপে AUX B লিখছি, মানে অক্সিলারি ভার্ব, তারপর লিখছি নট। যদি নট না থাকে, এখানে নট নাই তখন আমরা নট দিব, কিন্তু এখানে নট আছে তখন আমরা নট দিব না। এখানে লেখা আছে হি ইনহেরিটেড বেস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার, ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। এখন দেখেন এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব? অক্সিলারি ভার্ব যদি না থাকে মেন ভার্বের উপর ডিফেন্স করবে, ডু ডিড ডাজ বসে। এখন এখানে মেন ভার্ব কি, কোনটা কিভাবে চিনবো? সাবজেক্টের পরে, সাবজেক্ট কি আই, উই, ইউ, হি, শি, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে যে থাকে হে হচ্ছে মেন ভার্ব। তাও যদি না চিনেন তখন দেখবেন এই সেন্টেন্সটার মধ্যে কোন শব্দের শেষে যদি ই অথবা ডি থাকে, ই অথবা
শব্দের শেষে ই অথবা ইডি, ইডি থাকলে এটা হচ্ছে মেন ভার্ব, অথবা ই থাকলেও অনেক সময় এটা মেন ভার্ব ধরা যায়, অথবা টি থাকলেও এটা মেন ভার্ব হিসেবে কাউন্ট করা যায়। কারণ অধিকাংশ শব্দের শেষে ই টি অথবা ইডি থাকলে তো এটা আমরা মেন ভার্ব ধরি। এখন এখানে যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেন ভার্ব এখানে কি আছে? ইনহেরিটেড। এখন আমরা জানি একটা ভার্বের ফর্ম তিনটা থাকে, একটা ভার্বের ফর্ম থাকে তিনটা। এটা হচ্ছে ভার্বের B1, B2 আর B3। এখন B1 কি? B1 হচ্ছে এখানে ইনহেরিটেড এর B1 কি? INHERIT, ইনহেরিট, এটা হচ্ছে ভার্বের B1। এটার B2 হচ্ছে ইনহেরিটেড, মানে লাস্টে যদি এর সাথে টি থাকে এটা হচ্ছে ভার্বের B2 সব সময় জন্য। ইনহেরিটেড, ইনহেরিট, এখানে টি আছে তার মানে এটা মেন ভার্ব। আর লাস্টে যদি এর সাথে ডি থাকে এটা হচ্ছে ভার্বের B2 অথবা B3। B3 তো থাকে না, থাকে কি? ভার্বের সাথে এস অথবা ইএস। ভার্বের সাথে কি থাকে? এস, যেমন ইন রিডস, RITS, রিডস। এখন আমরা এখানে আমাদের আছে ইনহেরিটেড, ইনহেরিটেড, তখন এটা ভার্বের উপর ডিপেন্ডস করে। যদি ভার্বের B1 থাকে তখন আমরা B1 থাকলে দিব আমরা ডু, যদি B2 থাকে তখন আমরা দিব ডিড, যদি এস অথবা ইএস থাকে, এস অথবা ইএস থাকে তখন আমরা দিব ডাস, ডিও ইএস, ডাস। এখন এখানে আছে কি? এখানে আছে ইনহেরিটেড, তাহলে প্রথমত আমাদেরকে লিখতে হবে কি? ডিড। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব আছে, আমাদেরকে বলছে ইন্টারগেটিভ করতে, অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব লিখতেই হবে, কারণ ডু, ডিড, ডাস এগুলো অক্সিলারি ভার্ব। এজন্য আমরা এখানে ইনহেরিটেড আছে, এজন্য আমরা কি লিখবো? প্রথমত আমরা লিখবো ডিড। আবার আগের মতো সেম নিয়ম, ওই যে অক্সিলারি ভার্ব থাকলে যদি নট না থাকতো তখন আমরা নট দিতাম, নট থাকলে নট এটা বাদ দিয়ে দিতাম। এখন এখানে নট যেহেতু নাই তখন তাহলে আমরা কি দিব? নট দিব। নটকে সংক্ষেপে লিখে NAPOST, নট। তারপর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে, আর কোনো সমস্যা নাই। বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। বাকি অংশ কি আছে? হি, হি। কিন্তু এখানে একটা কথা আছে, একটা নোট লিখতে পারি। নোটটা হচ্ছে কি? ডু, ডিড, ডাস। ডু, ডিড, ডাস এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, সবসময় ভার্বের বি মানে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে সেখানে কখনো এস থাকবে না অথবা ইডি থাকবে না, সেখানে মেন ভার্বটাই থাকবে। তাহলে এখানে মেন ভার্ব কি? এখানে মেন ভার্ব হচ্ছে ইনহেরিট। ইডি যেটা আছে এটা বাদ যাবে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর এসও থাকবে না, ইডি যেটা আছে ওটা বাদ যাবে। তাহলে হি ইনহেরিটেড, এখানে শুধু ইডি বাদ যাবে। তাহলে ইডি বাদ গেলে থাকে কি? ইনহেরিট। বাকি অংশ সেম যেভাবে আছে ওভাবে লিখবো। বেস্ট ফ্রম শেষ অবশ্যই আমাদেরকে একটা কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা এগুলো এমন ভাবে করবো যাতে আমরা একটা করলে আরো 10টা পারি, অর্থাৎ সেন্টেন্স গুলো আমরা এমন ভাবে করবো যাতে একটা করলে আমরা আরো 10টা পারি। এখন এখানে যদি লেখা থাকতো, এখানে যদি লেখা থাকতো কি? লেখা থাকতো হি ইনহেরিটস, RITS, বেস্ট হি ইনহেরিটস বেস্ট। এখানে যদি ভার্বের সাথে এস থাকতো, ভার্বকে
সাবজেক্ট আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে যে থাকে সে হচ্ছে ভার্ব। এন্ড ভার্বের শেষে এস থাকলে, এস থাকলে আমরা কি লিখবো বলছি? ডাস লিখবো। এস থাকলে লিখবো কি? ডাস, ডি ও ইএস, ডাস। তারপর আমরা লিখবো কি? এখানে কি নট আছে? নট নাই। নট না থাকলে আমরা নট লিখবো, এন অ্যাপোস্ট্রফি টি, নট। তারপর বাকি অংশ সেম আগের মতো। বাকি অংশ আছে কি? হি, হি আছে, হি লিখবো। তারপর ইনহেরিট আছে, ইনহেরিট লিখবো, ইনহেরিট, আর আই টি, রিট। এখানে আমরা এস দিব না। কেন এখানে এস দিব না? কারণ ডু, ডিড, ডাস পরে সবসময় ভার্বের বেস ফর্ম ডাস আছে, এখানে এস এটা হবে না। মানে ইনহেরিট, এটা হচ্ছে ইনহেরিট হচ্ছে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম। আর এখানে ইনহেরিট, তারপর আছে কি? বেস্ট, বেস্ট। তারপরে বেস্ট এর পরে এখানে প্রপার্টি ফ্রম হিজ ফাদার যেভাবে আছে সেম ওভাবে আমরা কি করব? লিখবো। এখন এখানে যদি লেখা থাকতো, কি লেখা থাকতো? এখানে যদি এস এটা না থেকে শুধু যদি লেখা থাকতো যে হি ইনহেরিট, মানে ভার্বের বি ওয়ান লেখা থাকতো। কারণ অক্সিলারি ভার্ব তো নাই, এখানে আছে কি? ভার্বের বি ওয়ান। তখন কারণ ইনহেরিট ভার্বের বি ওয়ান থাকলে তখন আমরা দিতাম কি? ডু দিতাম। তখন আমরা কি দিতাম? ডু লিখতাম। নট যেহেতু নাই, তারপর নট দিতাম। তারপর আগের মতো সেম, হি ইনহেরিট বেস্ট। এখানে কোনো কিছু চেঞ্জ করার নাই, বাকি অংশ সেম যেভাবে আছে। ইনহেরিট বেস্ট, সেম যেভাবে আছে আমরা বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। তাহলে ইন্টারগেটিভ করার সময় সর্বদা আমাদেরকে লিখতে হবে কি? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা নোট হিসেবে লিখতে পারি ইন্টারগেটিভের জন্য আই এন, মানে ইন্টারগেটিভের জন্য প্রথমে অক্সিলারি ভার্ব লিখবো, এই অক্সিলারি ভার্ব লিখবো। সরি, যদি হ্যাঁ অক্সিলারি ভার্ব লিখবো, ঠিক আছে, অক্সিলারি ভার্ব লিখবো। তারপরে নট দিব, তারপরে যে বাকি অংশ যেভাবে আছে ওভাবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রথমত আমরা লিখবো কি? ডু, ডিড, ডাস। তারপর তারপর আমরা ওই যে আগে সেম ভাবে যদি নট থাকে নট দিব, নট না থাকলে নট দিব না। এখন আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমি সংক্ষেপে লিখছি আই এম। এখানে লেখা আছে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। ইম্পারেটিভ করতে বলা হয়েছে। আমরা জানি কি ইম্পারেটিভ মানে মেন ভার্ব থেকে শুরু হয়। এখন এখানে মেন ভার্ব কে? আমি ইন্টারগেটিভ করার সময় বলেছিলাম যে শব্দটার শেষে ই অথবা ডি থাকে ওটা হচ্ছে মেন ভার্ব। ইডি অথবা টি থাকতে পারে। এখন এখানে কোন শব্দ শেষে ইডি আছে? এখন এখানে দেখা যাচ্ছে রিড, রিড এটা হচ্ছে একটা মেন ভার্ব। তার মানে এখানে রিড থেকে বাকি অংশ আনসার হবে। এখানে যেহেতু ইম্পারেটিভ করতে বলেছে, ইম্পারেটিভ মানে মেন ভার্ব থেকে আনসার হয়। তাহলে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, ইম্পারেটিভ যেহেতু করতে বলছে, তাহলে আমরা ইউ শুড যেটা আছে ওটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আনসার হবে কোত্থেকে? রিড অ্যাটেন্টিভলি, আর ই এ ডি, রিড, এ ডাবল টি ই এন টি আই বি ই এল ওয়াই, রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি হচ্ছে আমাদের আনসার। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইউ শুড নেভার ওয়েস্ট টাইম। ইম্পারেটিভ করতে বলা হয়েছে। ইম্পারেটিভ করতে বললে যদি নেভার থাকে, যদি সেন্টেন্সের মধ্যে নেভার থাকে, ওই যে আনসারটা আমাদের নেভার থেকে শুরু হবে। ইম্পারেটিভ করতে বললে প্রথমত বলছি যে মেন ভার্ব থেকে শুরু হবে, দ্বিতীয়ত বলছি যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে নেভার থেকে আমাদের আনসার শুরু হবে। নেভারের আগে আর যতটুকু আছে সবগুলো বাদ। তাহলে আমাদের আনসার হবে নেভার ওয়েস্ট টাইম। নেভার, নেভার ওয়েস্ট টাইম।
3 নম্বর কোশ্চেন লেখা আছে উই রিড দ্য বুক, ইম্পারেটিভ করতে বলা হয়েছে। যদি উই থাকে, উই থাকলে আমরা লিখবো কি লেট আস, এলএটি, লেট আস। লেট আস কেন লিখবো? কারণ উই এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট উই থাকলে, তাহলে উই থাকলে আমরা লিখবো কি লেট আস, আর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। রিড, কারণ এটা তো মেন ভার্ব, রিড, আর ই এ ডি, রিড দ্য বুক। তাহলে উই ছিল, উই জন্য আমরা লিখছি কি লেটাস। উই থাকলে লেটাস হবে, আর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। উই থাকলে আমরা লেটাস কেন লিখবো? কারণ এখানে সাবজেক্ট থাকলে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সাবজেক্ট যদি এগুলো থাকে আই উই, আই উই, হি সি অথবা দে, সাবজেক্টে ইম্পারেটিভ করার সময় সাবজেক্টে যদি এগুলা থাকে তাহলে আমরা এগুলোর অবজেক্টিভ ফর্ম বসাবো। এগুলার অবজেক্ট, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উইর অবজেক্টিভ ফর্ম এখানে উই ছিল এই জন্য আমরা আস লিখছি। উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, আর দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তাহলে আর অবজেক্টিভ ফর্ম কি? আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, আর দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। সাবজেক্ট দিয়ে শুরু হলে তাহলে আমরা প্রথমত লেট লিখবো, তারপরে সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম বসাবো। এখানে ইউ কিন্তু সাবজেক্ট, কিন্তু ইউ থাকলে লেট হবে না, ইউ থাকলে লেট হবে না। লেট হবে কোনগুলো থাকলে? আই উই হি সি দে। এখানে যদি উইর পরিবর্তে, এখানে উইর পরিবর্তে যদি দে থাকতো, তা এখানে উইর পরিবর্তে টি এইচ ইউআই যদি দে থাকতো, তাহলে এখানে আছে দে রিড দ্য বুকস, তখন দে রিড দ্য বুক, তারা বই পড়ে। তখন আমরা এখানে কি লিখতাম? তাহলে যেহেতু সাবজেক্ট আছে, সাবজেক্টের পরিবর্তে জন্য আমরা সাবজেক্ট আছে এই জন্য লেট লিখতাম, তাহলে দের এখানে লিখতাম কি অবজেক্টিভ ফর্ম। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দ্যাম। তখন আমরা এখানে দের পরিবর্তে দের অবজেক্টিভ ফর্ম দ্যাম, তখন দ্যাম লিখতাম টি এইচ ই এম, টি এইচ ই এম, দ্যাম। এখন এখানে যদি সাবজেক্ট যদি আই থাকতো, আই রিড দ্য বুক, তো এখানে যদি আই থাকতো আই, তাহলে আর পরিবর্তে এখানে তো লেট, সাবজেক্ট থাকলে এখানে প্রথমে লিখতে হয়, তাহলে লেট, তারপর এখানে থাকতো আর অবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে এখানে থাকতো কি লেট মি রিড দ্য বুক। তাহলে ইম্পারেটিভ করার জন্য আমাদেরকে মূলত 3টা রুল শিখতে হবে। এক নম্বর হচ্ছে ইম্পারেটিভ শুরু হয় মূলত মেন ভার্ব থেকে। এখানে মেন ভার্ব হচ্ছে রিড, ইম্পারেটিভ শুরু হয়, ইম্পারেটিভকে আমি সঙ্গে লিখলাম আই, ইম্পারেটিভ শুরু হয় এম এ আই এন, মেন, বিতে ভার্ব থেকে। 2 নম্বরে ইম্পারেটিভ যদি সেন্টেন্সের মধ্যে নেভার থাকে, ওই নেভার থেকে লিখতে হয়। 2 নম্বরে ইম্পারেটিভ লিখতে হয় নেভার থেকে, এন ই বি ই আর, নেভার থেকে। 3 নম্বর রুলস হচ্ছে ইম্পারেটিভ, 3 নম্বর রুলস হচ্ছে যদি সাবজেক্ট থাকে প্রথমে লেট লিখতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। সাবজেক্ট থাকলে প্রথমে লেট লিখতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। এই যে এখানে অবজেক্টিভ ফর্ম গুলো আছে। এখন আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্স নিয়ে, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তবে আমাদেরকে বক্সের ভিতর কি আছে ওইটাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে। অ্যাফার্মেটিভে আছে না ইন্টারগেটিভে আছে এটা দেখার আমাদের দরকার নেই। তারপর আমি বলতেছি অ্যাফার্মেটিভ অনলি অথবা অ্যালোন থাকলে, নেগেটিভে কি হয়? প্রথমত যদি ব্যক্তি বুঝালে নান বাট, ব্যক্তি বুঝালে আমাদেরকে বসাতে হবে কি নান বাট।
যদি বস্তু বোঝায়, বস্তু বুঝালে আমাদেরকে লিখতে হবে নাথিং বাট। আর সংখ্যা, সংখ্যা মানে 1 2 3 4 যদি এগুলো থাকে আমাদেরকে লিখতে হবে নট মোর দেন। এখানে একটা কোশ্চেন আছে, মিনা লাইকস অনলি ম্যাঙ্গো। এখন রুলস এর মধ্যে আছে অনলি অথবা যদি অ্যালন থাকে। এখানে এখন এক নম্বর কোশ্চেনে অনলি আছে, অনলি। এখন আমাদেরকে সব সময় অনলির পরে শব্দটা সিলেক্ট করতে হবে। অনলির পরে কি শব্দ আছে, অনলির পরে অথবা আগে কি শব্দ আছে, ব্যক্তি আছে, বস্তু আছে, না সংখ্যা আছে। এখন এখানে অনলির পরে কি আছে, অনলির পরে ম্যাঙ্গো আছে। তো ম্যাঙ্গো এটা কি ব্যক্তি, বস্তু, না সংখ্যা? অবশ্যই ম্যাঙ্গো এটা বস্তু। তার মানে আমাদেরকে শুধু যেখানে বস্তু আছে, অনলির পরে কি আছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো এটা অবশ্যই বস্তুবাচক। তার মানে আমাদেরকে শুধু ম্যাঙ্গো বরাবর যেটা আছে ওইটা চেঞ্জ করতে হবে। ম্যাঙ্গো বরাবর কি আছে, ম্যাঙ্গো যেহেতু বস্তু, ম্যাঙ্গো এটা বস্তু, তাহলে আমাদের অনলির পরিবর্তে লিখবো নাথিং বাট। তার মানে আর সবগুলো ঠিক থাকবে। মিনে, মিনে লাইকস, LIKES, মিনি লাইকস। অনলির পরিবর্তে আমরা যেহেতু ম্যাঙ্গো বস্তু, এই জন্য আমরা লিখবো নাথিং বাট। আমরা লিখবো কি NOTHING, নাথিং বাট। আর তারপরে ম্যাঙ্গো তো যেভাবে আছে ওইভাবে লিখবো MANGO, ম্যাঙ্গো। তার মানে এখানে আমরা শুধু অনলির পরিবর্তে লিখছি কি নাথিং বাট। 2 নম্বর কোশ্চেনে আছে রাফি ওয়াজ অনলি 20 years old। এখানে অনলি, অনলির পরে আমি বলছি সবসময় অনলির আগে শব্দ না হয় অনলির পরে শব্দ। এখানে অনলির পরে কি আছে, 20 আছে, মানে সংখ্যা আছে। অনলির পরে সংখ্যা আছে, সংখ্যা থাকলে আমি লিখতে হবে কি নট মোর দ্যান। যেহেতু অনলির পরে সংখ্যা আছে, শুধু আমরা অনলি যেটা আছে এটার পরিবর্তে লিখবো নট মোর দ্যান, আর সবগুলো ঠিক থাকবে। তাহলে রাফি ওয়াজ, অনলির পরিবর্তে আমরা লিখবো কি নট মোর দেন। যেহেতু অনলির পরে সংখ্যা আছে, সংখ্যা থাকলে লিখবো আমরা নট মোর দেন, NOT, নট মোর দেন। আর বাংলাদেশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো 20 years old, 20 YEARS, ইয়ার্স OLD, 20 years old। 3 নম্বর কোশ্চেন আছে রানা হেল্প অনলি দ্য পুয়ার। রানা শুধু কাদের, গরিবদের সাহায্য করে। এখন নেগেটিভের ক্ষেত্রে অ্যালোনটা তেমন একটা আসে না, অনলি এটা অ্যালোন এটা আসে না, সবসময় দেখা যায় অনলি থেকে আসে। তাহলে রানা হেল্প অনলি দ্য পুয়ার। তাহলে রানা হেল্প অনলি দ্য পুয়ার কাদের সাহায্য করে, অবশ্যই গরিব। গরিব কারা, মানুষের তো গরিব হয়। তার মানে অনলি দ্য পুয়ার, তার মানে পুয়ার মানে কারা, পুয়ার হচ্ছে গরিবরা। তাহলে যেহেতু গরিব এখন কারা, এটা হচ্ছে অবশ্যই ব্যক্তিবাচক, তার মানে নান বাট। আমরা এখানে শুধু অনলির পরিবর্তে কি লিখবো, নান বাট লিখবো। তাহলে রানা হেল্প, অনলির পরিবর্তে যেহেতু অনলির পরে আছে কি দা পুয়ার মানে গরিব, এই জন্য দা পুয়ার এটা হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্য আমরা এখানে লিখবো অনলির পরিবর্তে নান বাট, NONE, নান বাট। আর বাকি অংশ দা পুয়ার যেভাবে আছে এভাবে থাকবে, দা পুয়ার, P-O-O-R, পুয়ার। এখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা হচ্ছে ভিন্ন রুলস। এটা হচ্ছে কি ভিন্ন রুলস। এখানে কোনো অনলি অথবা অ্যালোন কিছুই নেই। এখানে ইউ মাস্ট হবে ইউ টিচার, যদি নেগেটিভ করতে বলে, যদি মাস্ট থাকে আমরা শুধু মাস্ট যেখানে আছে মাস্টের পরিবর্তে লিখবো ক্যান নট বাট, আর সবগুলা ঠিক থাকবে। তাহলে ইউ যেভাবে আছে এভাবে, শুধু আমরা মাস্টের পরিবর্তে কি লিখবো, মাস্ট যেখানে আছে মাস্টের পরিবর্তে CAN, ক্যান নট, ক্যান নট বাট লিখবো। যেহেতু মাস্টার পরিবর্তে ক্যান নট বাট লিখছি, তাহলে মাস্টারটা তো লেখার দরকার নাই। আর বাকি অংশ সেম যেভাবে আছে ওভাবে লিখবো। বাকি অংশ আছে কি অবে ইউর টিচার, মানে সেম যেভাবে আছে ওভাবে লিখবো, OBEY, অবে ইউর টিচার, TEACHER।
তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে কি, শুধু মাস থাকলে আমরা লিখবো ক্যান নট বাট, মাস থাকলে লিখবো কি ক্যান নট বাট, আর বাকি অংশ সেম থাকবে। এখানে লেখা আছে আই শেল রিমেম্বার ইউ, নেগেটিভ করতে বলা হয়েছে। যদি নেগেটিভ করতে বলে, যদি অক্সিলারি ভার্ব থাকে, নেগেটিভ করতে বললে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বের পরে একটা নট দিব, আর অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা আছে রিমেম্বার, রিমেম্বার মানে কি করা, স্মরণ করা, রিমেম্বার মানে কি করা, স্মরণ করা। তাহলে আমরা রিমেম্বারের বিপরীত শব্দ কি, ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, মানে অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা থাকবে ওটার অবশ্যই বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে আই আছে, আই লিখবো, শেল যেভাবে আছে এভাবে লিখবো। শুধু আমরা নেগেটিভ করতে বললে, কারণ নেগেটিভ মানি না, অক্সিলারি ভার্ব যেখানে আছে ওইখানে একটা নট লিখবো, অক্সিলারি ভার্বের পরে একটা দিব কি এন, নট কে লিখে এন অ্যাপোস্ট্রফি টি, এন অ্যাপোস্ট্রফি টি। রিমেম্বার, রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, এফ ও আর ফর গেট, কারণ রিমেম্বারও তো স্মরণ করা, ফরগেটও তো বলে যাওয়া। আর ইউ যেভাবে আছে ওইভাবে লিখবো। আলোচনা করবো অ্যাফারমেটিভ সেন্টেন্স নিয়ে। এখানে লেখা আছে হাজি এমডি মানে মোহাম্মদ মহসিন ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান। অ্যাফারমেটিভ, অ্যাফারমেটিভ মানে এখানে কখনো নট থাকতে পারবে না। অ্যাফারমেটিভ মানে সেন্টেন্সটা সবসময় হা বোধক হবে, এখানে কখনো নট থাকতে পারবে না। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ, এই যে ওয়াজের পর নট যেটা আছে, যেহেতু আমাদেরকে অ্যাফারমেটিভ করতে বলছে তাহলে আমরা নট এটা বাদ দিয়ে দিব, নট যেটা আছে এটা বাদ দিয়ে দিব। আর নটের পর যে শব্দটা আছে অনেস্ট, অনেস্ট মানে সৎ, আর ডিসঅনেস্ট মানে অসৎ, এটার আমরা বিপরীত শব্দ লিখবো। এটার বিপরীত শব্দ হচ্ছে কি অনেস্ট মানে সৎ। তাহলে আমাদের আনসার হবে কি এইচ এ জে আই হাজি মোহাম্মদ এম ইউ এইচ ওয়াজ, যেহেতু আমাদেরকে অ্যাফারমেটিভ করতে বলছে, সেন্টেন্সটা আছে নেগেটিভে, যেহেতু নট আছে এটা নেগেটিভে আছে, আমাদেরকে বলছে অ্যাফারমেটিভ করতে, তার মানে আমরা নট এটা বাদ দিয়ে দিব। নট এটা বাদ দিলে আমাদের থাকে এখানে কি এ ডিসঅনেস্ট, এটার বিপরীত শব্দ লিখতে হবে আমাদেরকে। অ্যাফারমেটিভ করার সময় সবসময় আমাদেরকে এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখতে হবে। এখানে ডিসঅনেস্ট মানে অসৎ, এটার বিপরীত শব্দ হচ্ছে অনেস্ট মানে সৎ, এইচ ও এন ই এস টি, অনেস্ট, অনেস্ট। এখন এইচ, এইচটা অনুচ্চারিত, আমরা জানি বাউলের আগে যেহেতু এইচটা অনুচ্চারিত, এইচ উচ্চারণ হবে না, এখানে হচ্ছে যে অনেস্ট, এই জন্য অনেস্টের আগে আমাদেরকে অবশ্যই এখানে কি দিতে হবে, এন দিতে হবে। তাহলে আনসার হচ্ছে কি হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ, যেভাবে ছিল ওইভাবে, শুধু নট এটা বাদ দিছি। এখানে এ ছিল, এর পরিবর্তে আমরা এন দিয়েছি, কারণ এখানে আগে ছিল কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে। এখন এখানে হচ্ছে বাউল যেহেতু উচ্চারিত হয়েছে, বাউলের আগে এন বসে, আর ডিসঅনেস্টের বিপরীত শব্দ হচ্ছে অনেস্ট। 2 নম্বর কোশ্চেনে লেখা আছে দে আর নট ইলিটারেট, এখানে অ্যাফারমেটিভ করতে বলা হয়েছে। অ্যাফারমেটিভ করতে বললে আমরা জানি কি শুধু নট যেটা আছে এটা বাদ যাবে, কারণ এটা তো নেগেটিভ সেন্টেন্স আছে, আমাদেরকে বলছে অ্যাফারমেটিভ করতে। তাহলে আমাদের আনসার হবে কি দে আর যেভাবে আছে এভাবে, আর এখানে শুধু নট এটা বাদ যাবে, যেহেতু অ্যাফারমেটিভ মানে আমাদেরকে বলছে হ্যাঁ বোধক শব্দ লিখতে। আর লিটারেটের বিপরীত শব্দ কি, লিটারেটের বিপরীত শব্দ হচ্ছে ইলিটারেট, লিটারেট মানে শিক্ষিত আর ইলিটারেট মানে অশিক্ষিত। তাহলে আই ইল, এখানে শুধু ইল যুক্ত হবে, ইল, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখবো, এল আই টি ই আর এ টি ই, ইলিটারেট। তাহলে দে দে আর যেভাবে ছিল, শুধু এখানে আমরা যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে বলছে অ্যাফারমেটিভ করতে, এই জন্য আমরা নট এটা বাদ দিয়েছি। লিটারেটের বিপরীত শব্দ হচ্ছে ইলিটারেট, লিটারেট মানে শিক্ষিত, ইলিটারেট মানে অশিক্ষিত। আর এখানে লেখা আছে 3 নম্বর কোশ্চেনে ইট ইজ নট ইম্পসিবল টু অ্যাচিভ দিস, অ্যাফারমেটিভ করতে বলা হয়েছে। তাহলে অ্যাফারমেটিভ করতে বললে এ ডাবল এফ মানে আমি সংক্ষেপে লিখেছি অ্যাফারমেটিভ, তাহলে আমরা শুধু নট যেটা আছে এটা বাদ দিব, আর নটের পরে যে শব্দটা আছে ওইটার বিপরীত শব্দ লিখবো। নটের পরে এখানে কি আছে ইম্পসিবল, ইম্পসিবল মানে অসম্ভব, ইম্পসিবলের বিপরীত শব্দ হচ্ছে পসিবল। তাহলে ইট
ইজ আমরা নট বাদ দিয়ে দিব শুধু। আর ইম্পসিবলের বিপরীত শব্দ হচ্ছে এই যে ইমেটা বাদ দিলে আর যেভাবে আছে ওইভাবে পসিবল, পিও ডাবল এস আই, পসিবল টু এসিভ, আই ই বি এসিভ দিস। তার নম্বর কোশ্চেন আছে উই ক্যান নট বা ডিপেন্ড অন ইট, অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। এখানে ক্যান নট বাট আছে। আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় বলছিলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বলছিলাম ব্যক্তিবাচক বুঝালে নাউন বাট, সরি, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বলছিলাম যে যদি মাস্ট থাকে, আমরা মাস্টের পরিবর্তে কি লিখি, ক্যানট বাট লিখি। এখন এখানে ক্যানট বাটের পরিবর্তে মাস্ট লিখবো, তাহলে এখানে আছে কি উই যেভাবে আছে উই লিখবো। আমরা তখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এখানে যখন মাস্ট ছিল আমরা মাস্টের পরিবর্তে লিখছি কি ক্যানট বাট। এখন যেহেতু ক্যানট বাট আছে, ক্যানট বাটের পরিবর্তে মাস্ট লিখবো। আবার বলতেছি, যখন মাস্ট ছিল মাস্টের পরিবর্তে লিখছি আমরা ক্যানট বাট, এখন ক্যানট বাট আছে, ক্যানট বাটের পরিবর্তে লিখবো মাস্ট। ক্যানট বাটের পরিবর্তে লিখবো কি মাস্ট, আর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে থাকবে। DEPEND ডিপেন্ড অন ইট। সো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে ইনভলভ থাকবেন।